সমঝোতার বৈঠক আসলে হবে কিনা, শর্তগুলো মানবে কিনা। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইরান থেকে আসলে তাদের ৩ টে কারণে তাদেরকে বিশ্বাস করতে পারছে না এখনো ট্রাম্প প্রশাসনকে। এবং ট্রাম্পের নৌপ্রধানের নৌবাহিনীর সচিব পদত্যাগ করেছেন। তো এগুলোই আমরা এসব আপডেট, আরো কিছু আপডেট আছে। তো আমরা সেগুলো নিয়ে, এবং পেন্টাগন থেকে বলা হয়েছে যে মানে অস্ত্রের ভান্ডারও শেষ হয়ে গেছে। আবার ইরানে আমরা শুনতে পাচ্ছি যে নতুন অস্ত্র তারা যোগান পাচ্ছে, বা তাদের তো এমনিতেই অনেক অস্ত্র আছে। ইসরায়েলও নতুন অস্ত্র-শস্ত্র বা গোলাবারুদ কিনছে। বিষয়গুলো আসলে আপনার থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই, এবং অন্যান্য কোনো কিছু যদি আপনি যুক্ত করতে চান, প্লিজ। ইরান যা কিছুই করুক না কেন, ইরান ইউএস এর জনগণের জন্য থ্রেট না। ইরান কখনো ইউএস এর জনগণের, ইউএস এর জনগণের উদ্দেশ্যে কোনো মিসাইলও তারা থ্রো করে নাই, এবং ইউএস এর মাটিতে ইউএস এর জনগণের জন্য তারা কখনো কোনো হুমকি স্বরূপ কোনো কিছু করে নাই। তো এরকম একটা সিচুয়েশনে আমরা কোনোভাবে এই নিউক্লিয়ার ইউজ করতে দিব না। তো এই যে একটা 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 মিসট্রাস্ট এবং একটা মানে বাংলা ভাষায় যেটাকে বলে একটা একটা টোটাল হজবরলা, এর সাথে আরো যোগ হয়েছে দুইটা বিষয়। এর সাথে আরো যোগ হয়েছে দুইটা বিষয়ের ভিতরে একটা আছে হলো এই যে ইরানের মাটিতে যে F-15 এবং F-35 যেটা ইউএস এর গর্ব, এই দুইটা ধ্বংস হওয়ার পরে মোটামুটি ইউএস এর এয়ারফোর্সের এবং নেভির উপরে তাদের ভেতরেও একটা আনসিন ভয় কাজ করছে। যে কারণ এটা তাদের কখনো, তারা এটা নিতেই পারছে না যে F-35 এবং F-15 এর মতো এয়ারক্রাফটকে ইরান ফেলে দিতে পারে। তার সাথে যোগ হয়েছে যে এই দুইটা আপনার যে সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ইউজ করা হয়েছে, তার একটা বড় চালান চায়না থেকে এসেছে ইরানের হাতে। একই সাথে তারা আরো একটা জিনিসও ভয় পাচ্ছে, এটা আজকে অথবা গতকালকের পেপারে এসেছে আমেরিকারই, যেটা হলো যে ইরানের যে প্রচুর পরিমাণে তারা যে ড্রোন এই ইসের ভিতরে, এই সিজফায়ারের ভিতরে, আগেই তো তাদের ড্রোনের প্রচুর পরিমাণে ড্রোন ছিল এবং রিপ্রোডিউস করেছে তারা প্রচুর পরিমাণে ড্রোন। এই ড্রোন এবং ইরান মানে কোন রণকৌশলটা ইউজ করবে, এই যে এখন যদি যুদ্ধটা নতুন করে আবার শুরু হয়, তো ইরান কোন রণকৌশলটা ইউজ করবে, এইটা বিবেচনা করতেও তারা বেশ বড় আকারে হিমশিম খাচ্ছে। একই সাথে ব্রিগেডিয়ার জিয়া স্যার বলেছেন, স্যারের সাথে সাপ্লিমেন্ট করতে যে আমরা বলি, ইউএস তার রিজার্ভ থেকে যে কল করেছে, ইউএস এর রিজার্ভ থেকে বিভিন্ন, তো তারা কিন্তু গণহারে রিজেক্ট করছে। তারা এই যুদ্ধে আসতে রাজি না, গণহারে রিজেক্ট করছে। এখন ট্রাম্প প্রশাসন একটা উপায় খুঁজছে যে এদেরকে কিভাবে কোন ক্লজে ফেলে এদেরকে জোর করে যুদ্ধ পাঠানো যায়। যেমন আমি যদি বাংলাদেশের উদাহরণ দিই, যে আমাদের দেশে যেমন বিএনসিসি আছে, তো বিএনসিসি এরা আর্মির অনেক প্র্যাকটিস করে এবং অনেক ফ্যাসিলিটিসও পায়, অনেক সময় সিন আনসিন। এবং তো আমেরিকাতে এরকম যারা আছে তাদেরকে মোটামুটি বেশ কিছু ফ্যাসিলিটি দেওয়া হয়, এবং তাদের একটা আন্ডারটেকিংও দিতে হয় যে যদি এমার্জেন্সিতে স্টেট কল করে তবে তোমাদেরকে যেতে হবে। তো এইরকম জোর করে করে কাদেরকে আন্ডার কম্পালশন যুদ্ধের ময়দানে পাঠানো যায়, সেই চেষ্টাও এখন ট্রাম্প গভর্নমেন্ট করছে। আর একই সাথে ওই যে ইসরায়েলের রাইটের কথা যে উঠলো একটু আগে, ইসরায়েলের রাইট টু এক্সিস্ট, তা ইসরায়েল এই কথাটা খুব বলে, বিশেষ করে গত 2 বছরে ইসরায়েলের বিভিন্ন বিষয়ে, যে বিষয়টা নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে, যে ইসরায়েল বলে যে না, আমরা তো ভিকটিম, এটা আমাদের ভিকটিম, উই হ্যাভ দ্য রাইট টু এক্সিস্ট, চারিদিকে আমাদের শত্রু। তো এই বছরেই গত মাসে একটা রিপোর্টে এসেছে যে তোমরা যে বলছো রাইট টু এক্সিস্ট তোমাদের, ইসরায়েল হলো পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ যে এই শুধুমাত্র 2025-এ ইসরায়েল তার নেইবারিং 6টা কান্ট্রিতে অ্যাটাক করেছে। সে লেবাননে অ্যাটাক করেছে, প্যালেস্টাইনে অ্যাটাক করেছে, সিরিয়াতে অ্যাটাক করেছে, বাহরাইনে অ্যাটাক করেছে, আরব আমিরাতেই অ্যাটাক করেছে, কাতারে অ্যাটাক করেছে। কাতারের যে একটা নেগোসিয়েশন টিম হামাসের ছিল, সেইখানে যেও অ্যাটাক করেছে। তো রাইট টু এক্সিস্ট যে বলছে, যে ভিকটিম কার্ড প্লে করার চেষ্টা করছে, সেই দেশ হলো 2025-এই তার 6টা নেইবারিং কান্ট্রির উপরে সে অ্যাটাক করেছে। তো এখন এই যে এত সমস্যার ভিতরে আর একটা বড় সমস্যা হয়ে গেছে, যেটা ইউএস এর কমান্ড চ্যানেলই বলছে, ইউএস এর যে ট্রাম্পের যে প্রশাসন আছে তারাই বলছে দুইটা জিনিস, যে আপনার জন্য আমরা দুইটা প্রবলেম ফেস করেছি। এক নাম্বার হলো যে এই যে আমরা একটা চুক্তির একটা নেগোসিয়েশন টেবিলে বসবো, এই নেগোসিয়েশনের টেবিলে যে ইরানের যেসব প্র্যাগমেটিক যে লিডার গুলা ছিলেন, বাস্তববাদী যে লিডার গুলা ছিলেন, এই লিডার গুলাকে তো মেরে ফেলা হয়েছে,
সুপ্রিম লিডার আলী খমেনিকে মেরে ফেলা হয়েছে, আলী লারিজানিকে মেরে ফেলা হয়েছে। তো বলছে এখন যারা আছে এরা সব হার্ডলাইনার, তো এদের সাথে নেগোসিয়েশনটা ডিফিকাল্ট। একই সাথে তারা বলেছে যে ট্রাম্পের যে মানে ট্রাম্পের মুখের মুখ এবং মুখের কথা, এইটা এই নেগোসিয়েশনের জন্য সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে। যেমন আমি শুধু গতকালকের কথাই যদি বলি, গতকালকে ট্রাম্প আমেরিকার ব্লুমবার্গ পত্রিকায় ইন্টারভিউতে বলেছেন যে ইরান রাজি হয়েছে, সে তার নিউক্লিয়ার যে প্রজেক্ট আছে টোটাল 100% সাসপেন্ড করে দিবে। ইরান নাকি রাজি হয়েছে। একই সাথে সিবিএস নিউজে এসেছে যে আমেরিকার যা কিছু চাওয়া পাওয়া আছে ইরান সবকিছুতে সম্মত হয়েছে। আবার এক্সিওজে এসেছে যে দুই এক দিনের ভিতরে এই চুক্তি ফাইনাল হয়ে যাচ্ছে, যেটা ইরান প্রত্যেকটা বিষয় তারা ডিনাই করেছে। এবং একটু আগে জিয়া স্যার বললেন যে না, অথবা আপনি বললেন যে ইরানের মানুষকে ভয় পাচ্ছে। ইরানের মানুষ আসলেই ট্রাম্পকে এবং আমেরিকাকে ভয় পাচ্ছে এই সেন্সে যে ইরানের মানুষ দেখছে যে ট্রাম্পের কোনো কথাই তো বিশ্বাস করা যায় না, আমেরিকার কোনো কথাই তো বিশ্বাস করা যায় না, কারণ এত ফ্লেক্সিবিলিটি এত বিশ্বাস করা যায় না। তাইলে আমরা চুক্তিটা করবো কিভাবে? চুক্তিটা করবে কিভাবে, সেই জন্য এই চুক্তিটা আমরা করব কিভাবে? এবং এই চুক্তির পরিবেশ নষ্ট করে দিচ্ছে এই চুক্তিটার পরিবেশ ট্রাম্প হিমসেলফ নষ্ট করে দিচ্ছে। এখন এই যে এত কিছুর ভেতরে এই আজকে এই কিছুক্ষণ আগে, এটা মনে হয় 3-4 ঘন্টা আগে, ইরান কিন্তু আবার নতুন একটা ঘোষণা দিয়েছে মেনলি এই মিডল ইস্ট কান্ট্রি গুলার জন্য। সেখানে তারা 5টা পয়েন্ট বলেছে। তারা বলেছে যে এই হরমুজে কোনো কিছু ক্রস করতে গেলে টোল দিতে হবে, ইরানি রিয়েলে দিতে হবে। এবং 2 নম্বরে তারা বলেছে এটা আরব আমিরাত, ইউএই এবং বাহরাইনের জন্য বলেছে যে তোমরা অন্যদের জন্য যে টোল যেটা আমরা সিলেক্ট করব সেটা তো তোমাদেরকে দিতে হবেই, তোমাদেরকে এই 2টা দেশের জন্য অ্যাডিশনাল টোল দিতে হবে, কারণ এই যুদ্ধে শুধু তোমাদের জন্য আমরা বেশি সাফার করেছি, মানে ইরানিয়ান যে ড্যামেজ হয়েছে তোমাদের কারণে আরো বেশি হয়েছে, আরব আমিরাত এবং বাহরাইন। 3 নম্বরে তারা বলেছে যে মানে ইসরায়েলের যে কোনো শিপ এবং ইউএস এবং অন্যান্য দেশের যে কোনো মিলিটারি সাপোর্টিং শিপ এই হরমুজ এলাকাতে সম্পূর্ণভাবে ব্যান। তারপরে আরো বলেছে যে আমেরিকার নেভাল হেডকোয়ার্টার ছিল একটা নেভাল মোটামুটি একটা হেডকোয়ার্টার ছিল এই বাহরাইন এবং কুয়েত এই এলাকাতে। বলছে যে এটা একেবারে আজীবনের জন্য চলে যেতে হবে এবং ইরানের যেখানে যে সম্পদ ফ্রিজ করা আছে এই সবগুলো ছেড়ে দিতে হবে। আর হরমু ওই যে ব্লকেট যেটা আমেরিকা দিয়েছে, এই ব্লকেটটা যদি আমেরিকা কমপ্লিট তুলে না নেয়, আর এই যে তাদের যে ফ্রিজ করা যে সম্পত্তি আছে এইটা যদি একেবারেই যদি এটা আমেরিকা এই ফ্রিজটা যদি তুলে না নেয়, তবে আমরা আলোচনার টেবিলে বসবো না। এটা বলছে আমরা আলোচনার টেবিলে বসবো না। তবে এখানে ইরানের ক্ষেত্রে আবার আমি ইরানের ক্ষেত্রে জাস্ট 2টা পয়েন্ট বলে আমি এই মুহূর্তে শেষ করবো। যেটা হলো যে ইরানের ক্ষেত্রে আবার 2টা ট্রিকি পয়েন্ট আছে। প্রথমত যে ইরানের কিন্তু ইকোনমি বেশ ক্ষতি হয়েছে, ইকোনমির ক্ষতি হয়েছে এই যুদ্ধে, যে ওদের প্রায় মূল্যস্ফীতি প্রায় অলমোস্ট 40% উপরে বেড়ে গেছে। ওদের যুদ্ধের সময় এটা হয়, বাট ইরানেও হয়েছে এটা, প্রায় অলমোস্ট 2 মিলিয়ন মানুষ এখন জবলেস হয়ে গেছে। তো তাদের এই ফিনান্সিয়াল এই ক্রাইসিসটা আছে, ইরানের আছে। তো দিস ইজ এ ইস্যু, এইটা একটা ইস্যু। আর একই সাথে এটা কতটুকু সত্যতা আমি জানি না, বাট এটার আবার এই ইনফরমেশনের একটা ক্রেডিবিলিটি আছে। যেটা হলো যে একটা খবর আছে যে ইরানের এই যে নেগোসিয়েশন টিমের সাথে ইরানের সুপ্রিম কমান্ডার এবং যে আইআরজিসি তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর হয়তো একটু ঘাটতি থাকতে পারে। যেটা হলো যে এই যে নেগোসিয়েশন টিমটা যেটা যাচ্ছে তারা এক্স্যাক্টলি ক্লিয়ার না যে ইরানের কোর ইস্যুগুলোতে তারা কতটুকু ছাড় দিতে পারবে। হ্যাঁ,
হুম। এই বিষয়টা নিয়ে ভেতরে হয়তো একটু অ্যাম্বিগুইটি থাকতে পারে যে এক্স্যাক্টলি এই যে নেগোসিয়েশন টেবিলটা আছে একেবারে টোটাল 100% রিজিড হয়ে তো নেগোসিয়েশন হয় না। তো ওই বাউন্ডারি ওই ব্র্যাকেটিংটা কোথায়, যে কোন ইস্যুতে নেগোসিয়েশন টিমটাকে কতটুকু ছাড় দিতে পারবে, তো এই বিষয়টা ক্লিয়ার না। এই বিষয়টা ক্লিয়ার না। অনেকে বলছেন যে এই বিষয়টা ক্লিয়ার না হওয়ার একটা বড় কারণ যে ইরানের যে সুপ্রিম লিডার আলী খমেনি তাকে তো দেখা যাচ্ছে না। তো তাকে তাকে তো দেখা যাচ্ছে না। তো এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। তো এই যারা সন্দেহ প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথা বলে রাখি যে উনি কিন্তু ইরানের ইন্টেলিজেন্স প্রধানও ছিলেন। তো তাকে যে দেখা, এবং উনি গত 10 বছরে ইরানের অনেক বড় বড় দায়িত্বে ছিলেন, তাকে কিন্তু কখনো কোথাও দেখা যায় নাই। উনি যে যে লোকচক্ষুর আড়ালে থেকে বড় বড় কাজ করেন, দিস ইজ মানে হিজ ওয়ে অফ ডুইং থিংস আর কি। তার কাজ করার পদ্ধতিটাই এরকম। তো এটা অন্যদের জন্য ভয়ের হতে পারে, বাট ইরানের জন্য অথবা তার জন্য এটা ঠিক আছে। তো একই সাথে আমার ধারণা যে নেগোসিয়েশন টেবিলে আবার বসা হবে, কারণ এই যে চায়নাতে যে ট্রাম্পের ভিজিট আছে, তো এই নেগোসিয়েশনে না বসলে ওই একটা ভালো নেগোসিয়েশন না হলে এই ভিজিটটাও হবে না। এবং চায়না নিয়ে ওরিডোরের কিছু নাই, কারণ চায়না প্রত্যেকটা ইস্যুতে চায়না কিন্তু কোনো কমেন্ট করছে না, দে আর রিমেনিং সাইলেন্স। এই সাইলেন্সটাই হলো তারা ইরানকে সাপোর্ট করছে। এই এই ডিপ্লোম্যাটিক ভাষায় এই রিমেনিং সাইলেন্সেরও একটা ডেফিনিশন আছে, এবং সেটা বলছে যে চায়নার রিজার্ভে এখন মোর দেন 1.2 বিলিয়ন ব্যারেল আপনার তেল আছে, যেটাতে বলে হলো যে চায়নার কমপক্ষে প্রায় 150 থেকে 200 দিনের চলার মতো তেল আছে। তো চায়না ক্যান ওয়েট, মানে এটা স্ট্র্যাটেজিস্টই বলছেন যে চায়না ক্যান ওয়েট। একটা একটা লং ব্যাটেলের জন্য চায়না ওয়েট করতে পারে, চায়নার ওই প্রিপারেশনটা আছে। কিন্তু এই গত 50 বছরে ওয়ার্ল্ড এইরকম একটা এনার্জি ক্রাইসিসে পড়ে নাই এই পার্শ্ববর্তী 2টা যুদ্ধের ফলে, ইউক্রেন রাশিয়া ওয়ার এবং এদিকে এই ইরানের সাথে এই যুদ্ধটার ফলে এই মুহূর্তে সারা বিশ্ব যে এনার্জি ক্রাইসিসে আছে এরকম গত 50 বছরে পড়ে নাই। তো আলটিমেটলি এইটার একটা সমাধান হতেই হবে। একই সাথে আমি শেষ যে কথাটা বলে শেষ করবো সেটা হলো যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন কিন্তু কোনো ধরনের বাজেট পাচ্ছে না, এই যুদ্ধটা টেনে নিয়ে যাওয়ার কোনো ধরনের বাজেট পাচ্ছে না। এটা তো জিয়াসারও আগে বলেছে, আমিও বলছি যে কংগ্রেস অনুমোদন করছে না, ইউএস এর এত টাকা পয়সাও নাই, বাজেট পাচ্ছে না। তার থেকে স্যাড খবর ইউএস এর জন্য যেটা হলো, এর আগে যেসব যুদ্ধগুলো হয়েছিল, আমি যদি ইরাক যুদ্ধের কথাও বলি, ইরাক যুদ্ধে ইউএস এর যে টোটাল খরচ হয়েছিল প্রায় $8 ট্রিলিয়ন মতো, অনেক খরচ। ইউএসএ এই সম্পূর্ণ খরচের শুধুমাত্র 12% ইউএসএ বহন করেছিল, বাকি সম্পূর্ণ খরচ আমেরিকা এই মিডিল ইস্ট কান্ট্রিগুলোর থেকে আদায় করেছিল। আর এইবার হয়ে গেছে উল্টাটা, এই মিডিল ইস্ট কান্ট্রিগুলাই আক্রমণের শিকার। এবং যেখানে আপনি হয়তো দেখেছেন গত পরশুদিনের খবরে এসেছে যে আরব আমিরাত আমেরিকার কাছে টাকা চেয়েছে ক্ষতিপূরণের মতো, যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের ফিনান্সিয়াল গ্রান্ট না দিলে আমরা চলতে পারছি না। তো তো এই যে যুদ্ধ শেষ হয় না, এই চুক্তি হয় না, তার পরবর্তীতে এই আমেরিকা কিভাবে সবকিছু ম্যানেজ করবে, এটাও একটা বড় ইস্যু। তো এই কারণেই ট্রাম্পকে এই যুদ্ধটা টেনে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই, তাকে এই যুদ্ধটা থামাতেই হবে, চুক্তিতে যেতেই হবে। তো একবার তাকে যেতে দিবে না ইসরায়েল। তো এই বিষয়ে ইনশাল্লাহ পরে সময় পেলে বলবো। থ্যাংক ইউ আপা।